12 ফেব্রুয়ারিতে দেশ পুনর্গঠন ও ভাগ্য বদলানোর নির্বাচন, মিরপুরের জনসভায় তারেক রহমান। অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতের অঙ্গীকার। দুর্নীতি করলে প্রধানমন্ত্রীকেও বিচারের আওতায় আনার ঘোষণা জামায়াত আমিরের। ক্ষমতায় গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠার ঘোষণা। দেশ থেকে অনিয়ম দুর্নীতির মূলোৎপাটনের প্রতিশ্রুতি নাহিদের। ইসলামী আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবং একদিন বাদেই শেষ হচ্ছে ভোটের প্রচারণা। দম ফেলার ফুসরত নেই প্রার্থীদের। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর দেখতে চায় কানাডা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। অনুপ্রেরণা পেতে নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বলেন, ইতিহাসের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়া একটি পবিত্র কাজ। তারা যেন জানে এই দেশ কোথা থেকে আসলো, কিভাবে যুদ্ধ হয়েছে। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম সহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। 12 ফেব্রুয়ারিতে দেশ পুনর্গঠন এবং মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে মিরপুর 10 নম্বরের পথসভায় ক্ষমতায় গেলে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতের অঙ্গীকার করেন তিনি। দিনভর ঢাকা উত্তর সিটির 7 স্থানে সমাবেশ করেন তারেক রহমান। এসব কর্মসূচিতে উন্নয়নের স্বার্থে নানা প্রতিশ্রুতির পাশাপাশি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তানজিদ ভুইয়া ও মফিউরকে নিয়ে রিপোর্ট করেছেন সুরাইয়া মুন্নি। নির্বাচনী প্রচারণার শুরুর দিকে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শেষের 2 দিন তার সমাবেশ কর্মসূচি সাজানো হয় ঢাকা মহানগর কেন্দ্রিক। রোববার উত্তর সিটির 7 জায়গায় পথসভা এবং সমাবেশ করেন তারেক রহমান। সবকটি কর্মসূচি লোকে লোকারণ্য হয়ে যায়। ইসিবি চত্বরে ক্যান্টনমেন্ট থানা বিএনপি আয়োজিত পথসভাটি ধানের শীষ স্লোগানে মুখর হয়ে ওঠে। এতে দলের চেয়ারম্যান তারেক রহমান বলেন, আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ঢাকাসহ পুরো দেশকে নিরাপদ এবং বাসযোগ্য করা হবে। এ সময় আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। ধানের শীষের পক্ষে সমগ্র বাংলাদেশে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে, আপনাদের মাধ্যমে আমি সকলকে বিনীত অনুরোধ জানাতে চাই ধানের শীষের পক্ষে 12 তারিখে ভোট প্রদানের জন্য। এদিকে ঢাকা 15 আসনের আদর্শ স্কুল মাঠে পথসভায় তারেক রহমান বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে দেশ পুনর্গঠনের। ক্ষমতায় গেলে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতের অঙ্গীকার করেন তিনি। ইনশাআল্লাহ 12 তারিখে আপনারা আপনাদের পরিকল্পনায় সফল হলে বিএনপি পর্যায়ক্রমিকভাবে যে সকল পরিকল্পনা দেশের মানুষের জন্য গ্রহণ করেছে এবং এই এলাকার মানুষের জন্য যে সকল প্রতিশ্রুতি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, পর্যায়ক্রমিকভাবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা সেগুলি বাস্তবায়ন করব। পরে মিরপুর 2 নম্বরে ন্যাশনাল বাংলা স্কুল মাঠের পথসভায় ভোটে কেউ কারচুপির চেষ্টা করলে জনগণকেই তা রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। ভোটের অধিকারকে কেউ যেন ছিনতাই করে নিয়ে যেতে না পারে, আবার আপনাদের ভোটের অধিকারকে ষড়যন্ত্র করে কেউ যাতে পাল্টে দিতে না পারে। জুলাই ও 71 শহীদদের ত্যাগ ধারণ করে দেশ গড়ার অঙ্গীকার করেন তারেক রহমান। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে মিরপুর পল্লবীর জনসভায় দুর্নীতি প্রতিরোধের পাশাপাশি যে কোনো মূল্যে জনগণের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার করেন তারেক রহমান। জলাবদ্ধতা নিরসনে সারা দেশে খাল খনন কর্মসূচি নেয়ার কথা বলেন তিনি। অনুষ্ঠানে ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হককে পরিচয় করিয়ে দেন বিএনপি চেয়ারম্যান। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। মহানগর উত্তরের ঢাকা 16 আসনে নির্বাচনী জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পল্লবীর লাল মাঠের মঞ্চে উঠেই 2 হাত নেড়ে জনগণকে অভিবাদন জানান তিনি। ঢাকা 16তে ধানের শীষের কাণ্ডারি জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বক্তব্যে জনগণের দৌড়গড়া স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি ঊর্ধ্ববাসী সহ নিম্ন আয়ের মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করতে তারেক রহমানের প্রতি অনুরোধ জানান তিনি। আমার এই এলাকায় নিম্ন এবং মধ্যম আয়ের এবং উর্দুভাষীদের বৃহৎ একটি জনগোষ্ঠী বসবাস করে। তারা স্বাধীনতা আজকে প্রায় 55 বছর পার হয়ে গেছে,
এখন পর্যন্ত তারা কোনো স্থায়ীভাবে বসবাস করতে পারছে না। আমরা যদি সরকার গঠন করতে পারি, আমি আপনার কাছে নিবেদন করছি, আমার এই এলাকায় একটি সরকারি হাসপাতাল এবং একটি সরকারি মেডিকেল কলেজ তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। সভামঞ্চে আমিনুল হককে পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। সরকার গঠন করলে এলাকাটিতে হাসপাতাল নির্মাণ, জলাবদ্ধতা নিরসন সহ সার্বিক সহায়তার আশ্বাস দেন তিনি। আপনাদের এই এলাকার সন্তান আমিনুলের হাতে আমি এই ধানের শীষ আজকে তুলে দিয়েছি। আপনারা আমিনুলকে 12 তারিখ পর্যন্ত দেখে রাখুন, আমিনুলকে আপনারা দায়িত্ব দেন। আমিনুল তার এলাকার মানুষের চিকিৎসার জন্য যেই হাসপাতালের কথা বলেছে, ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে আমরা সেই হাসপাতাল এখানে তৈরি করব। বিতাড়িত সরকার মেগা উন্নয়নের নামে $16 বিলিয়ন পাচার করেছে উল্লেখ করে দেশ পুনর্গঠনের নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। আমরা দেখেছি বিগত স্বৈরাচারের সময় কিভাবে উন্নয়নের নামে দেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছিল, অর্থাৎ দুর্নীতি। আমরা যত পরিকল্পনায় গ্রহণ করি না কেন, যদি আমরা দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারি, তাহলে জনগণের ভাগ্য পরিবর্তন করা অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে যাবে। যত পরিকল্পনা আমরা করেছি সেগুলোকে বাস্তবায়নের জন্য, সেগুলোর সুফল যাতে জনগণের ঘরে পৌঁছতে পারে, তার জন্য আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সহ কৃষিখাতের উন্নয়নে কৃষকদের কার্ড তুলে দেওয়ার কথা জানান বিএনপি চেয়ারম্যান। নারীদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়তে তুলতে চাই। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। ক্ষমতায় গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সাধারণের পাশাপাশি দেশের প্রধানমন্ত্রীকেও জবাবদিহির আওতায় আনা হবে। অন্যান্য রাজনৈতিক দলের প্রতিশ্রুতি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, 10 টাকায় চাল বিতরণের মতো কার্ডের বিষয়টিও ভুয়া। রোববার বাড্ডায় এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। এতে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নাগরিক সুবিধা নিশ্চিত ও অর্থনৈতিক বৈষম্য দূর করতে বদ্ধপরিকর তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর মেরুল বাড্ডায় ডিআইজি প্রজেক্ট খেলার মাঠে 11 দলীয় জোট প্রার্থী নির্বাচনী জনসভায় অংশ নেয় হাজারো নেতাকর্মী সমর্থক। জনসভায় ঢাকা 11 আসনের জোট মনোনীত প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক বৈষম্যের কারণেই বিগত দিনে মানুষের জীবনমান উন্নয়ন হয়নি। এই অত্র এলাকার উন্নয়ন না হওয়ার পিছনে প্রধান সমস্যা হচ্ছে রাজনৈতিক কারণ। সেই রাজনৈতিক কারণটি হচ্ছে ভূমিদস্যু। এই অত্র এলাকার শত শত মানুষের জমি, শত শত খাস জমি, সাধারণ জলাশয়, এগুলো দখল করে নেওয়া হয়েছে। বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দিতেই নতুন বাংলাদেশের যাত্রা হয়েছে বলে মন্তব্য করেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক। আমরা ঐক্যবদ্ধ হয়েছি বঞ্চিত ভাগ্যাহত বাংলার 18 কোটি মানুষের অধিকার তাদের ঘরে পৌঁছে দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষ অনেক শোষণ এবং বঞ্চনার শিকার। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, এবারের নির্বাচনে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও দখলদারদের প্রত্যাখ্যান করবে দেশের মানুষ। 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলো হইল সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাআল্লাহ লাল কার্ড দেখাবে। ন্যায় বিচার প্রতিষ্ঠায় ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ডাক্তার শফিক বলেন, অপরাধ করলে প্রধানমন্ত্রীকেও জবাবদিহি করতে হবে। সাধারণ একজন মানুষ অপরাধ করলে ওই নির্দিষ্ট অপরাধের জন্য বিচার করে তার যে শাস্তি হবে, দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী একই অপরাধ করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। একইভাবে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে, আসতে হবে। বাংলাদেশের ভবিষ্যতের দায়িত্ব যুবকদের হাতে তুলে দেওয়ার অঙ্গীকারও করেন 11 দলীয় জোটের শীর্ষ এই নেতা। আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে রাষ্ট্র ক্ষমতায় গেলে অনিয়ম দুর্নীতি গোড়া থেকে নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভিতে দেয়া ভাষণে এমন প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে পৃথক বক্তৃতায় ইসলামের মৌলিক নীতির ভিত্তিতে দেশ পরিচালনার কথা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে
ইসলামকে বাস্তবায়ন করতে পারি, তাহলেই বাংলাদেশ তার প্রত্যাশিত সমৃদ্ধি ও লক্ষ্য খুঁজে পাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ কখনোই আফগানিস্তান হবে না, এটা বাংলাদেশই থাকবে। অনুকরণীয় হতে পারে মালয়েশিয়া বা তুরস্কের মতো ধর্মানুরাগী উদারনৈতিক সমাজ। ধর্ম থাকবে ব্যক্তিগত বিশ্বাস ও সামাজিক সাংস্কৃতিক চর্চার জায়গায়, আর রাষ্ট্র পরিচালিত হবে আইন, ন্যায় বিচার ও ইনসাফের ভিত্তিতে। ধর্মের মূল্যবোধ এবং নৈতিকতা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সহায়ক হতে। শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার। রোববার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেনেভার বাংলাদেশ স্থায়ী কমিশন OHCHR এর কাছে আনুষ্ঠানিক নোট ভার্বাল পাঠিয়েছে। এতে তদন্তের জন্য প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা চাওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নোয়াখালীতে বেড়েছে রাজনৈতিক উত্তাপ। মূল প্রতিদ্বন্দ্বিতায় মাঠ কাঁপাচ্ছে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, এনসিপি, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীরা। বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে ভোট প্রার্থনা করছেন তারা। আর দুর্নীতির বিরুদ্ধে ও এলাকার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীদের ভোট দিতে চান ভোটাররা। মোহাম্মদ সেলিমের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। নোয়াখালীর 6টি সংসদীয় আসনে বিএনপির একাধিক হেভিওয়েট প্রার্থী সহ রয়েছে জামায়াতের নতুন মুখ। অন্য দলের প্রার্থীদের মাঠে দেখা না গেলেও নোয়াখালীর 6টি আসনেই মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি জামায়াতের প্রার্থী ও সমর্থকরা। 4202 বর্গ কিলোমিটারের নোয়াখালীতে মোট ভোটার 28,67,441 জন। এর মধ্যে পুরুষ ভোটার 14,96,648 জন, আর নারী ভোটার 13,70,979 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 14 জন। অনিয়ম, দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ভূমিকা রেখে এলাকার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকে ভোট দিবেন ভোটাররা। আমাদের ভোটটা এমন একজন প্রার্থীকে দিতে চাই যে আমাদের সমাজের উন্নয়ন করবে, দেশের উন্নয়ন করবে, যা দেশ থেকে দুর্নীতি মুক্ত করবে। দেশে যেন কোনো হত্যাকাণ্ড, বিশৃঙ্খলা, অরাজকতা, হামলা মামলা, অগ্নিসংযোগ, নৃশংসতার কোনো ঘটনা না ঘটে, সুস্থ সুন্দরভাবে যেন একটা নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতীয় নির্বাচন হচ্ছে যার পছন্দ, যাকে নির্বাচিত করা সেটাই তার ব্যক্তিগত ব্যাপার। আমরা সুস্থ ভোট চাই এবং আমাদের উপরে কোনো যেন চাঁদাবাজি, কোনো যেন ট্যাক্স না বইয়ানি হয়, এগুলো থেকে আমরা চাইতেছি আর কি, মুক্ত চাইতেছি। যে সরকার আসুক আমাদের জন্য যদি সহযোগিতা করে ভালো হবে, আমরা এটা আশা করতেছি। আমার প্রত্যাশা যাতে সকল দুর্নীতি দূর হয়ে সকল নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। ভোটের পরিবেশ ঠিক থাকলে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার আশা সবার। আমি বিশ্বাস করি বাংলাদেশের উন্নয়নের মতো মোদী সাহেবের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো ইনশাল্লাহ আমি সমাপ্ত করব এখানকার জনগণের সমর্থন নিয়ে এবং আমার সরকারের সমর্থন নিয়ে। আমার অগ্রাধিকার হচ্ছে বেকার লোকদের চাকরির ব্যবস্থা করা, দেশে এবং বিদেশে। আমরা যদি বিজয় লাভ করি, নোয়াখালীকে আমরা সাজানোর চেষ্টা করব। রাস্তাঘাট করার জন্য আমার পকেটে পয়সা লাগবে না, গভর্নমেন্ট যে বরাদ্দ দেয় ওই বরাদ্দটা যদি আমরা কাজ লাগাইতে পারতাম দুর্নীতিমুক্তভাবে, চাঁদাবাজি বা ট্যাক্স না দিয়া, তাহলে এই রাস্তাগুলো বছর পর বছর ঠিকই থাকবে। 12ই ফেব্রুয়ারি নির্বাচন, ইনশাল্লাহ আমরা বিজয় হব। এই বিজয়ে আমরা যে কাজগুলো করব, প্রথম আমাদের বেকার যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে, তাদেরকে ক্ষুদ্র ঋণ দিয়ে তাদেরকে পুনর্বাসন করব। আমাদের অর্ধেক জনগোষ্ঠী নারীদের শিক্ষা, নারীদের চিকিৎসার আমরা ব্যবস্থা করব। সাধারণ ভোটার ও জনগণের প্রত্যাশা, নির্বাচিত সরকার ও সরকারের প্রতিনিধিরা নিজ নিজ এলাকা তথা দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে। আফরিন পপি, মোহনা সংবাদ। একদিন বাদে শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। শেষ মুহূর্তে দম ফেলারও সময় নেই প্রার্থীদের। ভোটারদের মন জোগাতে গণসংযোগের পাশাপাশি পথসভায় ব্যস্ত তারা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রতিনিধিদের তথ্যে তাহসিন তারিনের প্রতিবেদন। সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে এনসিপির মনোনীত প্রার্থীর সমর্থনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের এই সমাবেশ। এতে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আমাদেরকে কখনো মানুষ মনে করে নাই, এবার আমাদের সময় এসেছে আমাদের ক্ষমতা
জনতার ক্ষমতা জনতার কাছে ফিরিয়ে দেওয়া। এদিকে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী আসনে গণসংযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কারের স্বার্থে গণভোটে হ্যাঁয়ের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। আমাদের দেশে এক ব্যক্তি শাসন নষ্ট হোক, আগের গভর্নমেন্টের ফ্যাসিস্ট না হোক, জবাব দিতে থাক, তাই না? এটাকে আমরা বলতেছি আমরা হ্যাঁ। এছাড়া দিনরাত মাইকিং, লিফলেট বিতরণ আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ফরিদপুরের প্রার্থীরা। গ্রাম থেকে হাটবাজার সবখানেই ভোটের আমেজ। আমাদের একটা ভালো বিশ্ববিদ্যালয় করতে হবে, একটা ভালো হসপিটাল নাই, কোনো অসুস্থ হলে তাদের ফরিদপুর হাসপাতালে যেতে হয়, হসপিটাল করতে হবে। জয়পুরহাট সদর উপজেলার জামায়াত ইসলামীর প্রার্থী ফজলুর রহমান সাইদির নারী বিষয়ক সমাবেশে অংশ নেন প্রায় 10,000 মানুষ। আর বাগেরহাটের অলিগলিতে চলছে নির্বাচনী প্রচারণা। টাঙ্গাইল 4 আসনে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়ার নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল কর্মী সমর্থকের পাশাপাশি স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। ঝালকাঠির 2টি আসনেই নির্বাচনী প্রচারণার ধুম। লিফলেট বিতরণ আর উঠান বৈঠক করে ভোট চাইছেন প্রার্থীরা। দিনাজপুর 6 আসনে শেষ মুহূর্তে গণসংযোগ করছেন জামায়াত, বিএনপি ও হাতপাখা প্রার্থী। খুলনা 2 আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নগরীর শেখপাড়া বাজার ও 21 নং ওয়ার্ডে জোড়াগেট এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। আর নারায়ণগঞ্জ 4 আসনের বাংলাদেশ ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী ইসমাইল হোসেন সিরাজি গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেছেন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতার গণতান্ত্রিক হস্তান্তর দেখতে চায় কানাডা। দেশটির হাইকমিশনার অজিত সিং আশা প্রকাশ করে বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথে এগোবে বাংলাদেশ। রোববার বিকেলে সিইসির সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন তিনি। আর কানাডার সহায়তা ফান্ডের বেশিরভাগ অর্থই দক্ষতা উন্নয়নের কাজে ব্যবহার করা হবে বলে জানান ইসি সচিব আখতার আহমেদ। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে সিইসির সঙ্গে নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ে বৈঠক করে কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ এগিয়ে যাবে বলে প্রত্যাশা জানান কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং। বাংলাদেশ advancement for credible, inclusive and transparent elections. Why? Canada, of course, is a long-standing partner and friend. পরে ইসির সিনিয়র সচিব জানান, কানাডার দেয়া সহায়তার অর্থ ব্যবহারের খাত নিয়ে আলোচনা হয় বৈঠকে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিনিধি দলটিকে আশ্বস্ত করা হয়েছে ইসির পক্ষ থেকে। কানাডার পক্ষ থেকে এই ফান্ডিং এর নিশ্চয়তার নিয়ে সাইনিং সেরিমনি ছিল এবং সেটা তারা আমাদেরকে বলেছেন যে এই অর্থটা ব্যালট প্রজেক্টের বিভিন্ন কম্পোনেন্টে ব্যবহার করা হবে। এদিকে ঢাকা এবং পটুয়াখালীর 2টি আসনে বিএনপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। ইসিতে অভিযোগ দিয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহমুদ জোবায়ের বলেন, কর্মীদের উপর হামলা হলেও নীরব ভূমিকায় প্রশাসন। প্রশাসনের একটা অংশ বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে যে একদিকে হেলে পড়েছেন। বিশেষ করে প্রশাসনের দায়িত্বে যারা আছেন তাদের তো নিউট্রাল রোল প্লে করতে হবে। তো এই ধরনের যারা আছেন তাদের ব্যাপারে আমরা বলেছি যে অ্যাকশন নেওয়ার জন্য। একটি পক্ষ নারীদের ব্যবহার করে জামাত বিরোধী বক্তব্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জামাত ইসলামের পক্ষ থেকে এত লক্ষ বোরকা বানানো হচ্ছে, কাল্পনিক এই সমস্ত অভিযোগ, আসলে সমস্ত অভিযোগ তারা করছেন, এই কারণে আমাদের মনে হচ্ছে যে তারা একটা নাটক করতে চাচ্ছেন। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। সাংবিধানিক দায়িত্ব ক্ষমতা প্রয়োগে নির্বাচন কমিশনের দুর্বলতা দৃশ্যমান বলে দাবি করেছে টিআইবি। সকালে ধানমন্ডিতে গণভোট ও প্রাক নির্বাচন পরিস্থিতি বিষয়ক পর্যবেক্ষণে এমন দাবি করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর চাপের মুখে নির্বাচন কমিশন দৃঢ় অবস্থান নিতে ব্যর্থ হয়েছে। অনলাইন অফলাইন উভয় পরিসরে আচরণবিধির ব্যাপক লঙ্ঘন এবং অনিয়ম ঘটলেও ইসি কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। এতে নির্বাচনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির আশঙ্কাও জানান ইফতেখারুজ্জামান। নির্বাচন কমিশন বিশেষ করে নেতৃত্বস্থানীয় অবস্থানে যেহেতু আসে, সাংবিধানিকভাবে আইনগতভাবে নির্বাচন কমিশন এবং তার নেতৃত্বাধীন আইন প্রয়োগকারী সংস্থা, তাদের সকল কর্মী যারা আছেন এবং বিশেষ করে সেনাবাহিনী সহ অন্যান্য সংস্থাগুলো, তাদের উপরে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব সুষ্ঠুভাবে মোতাবেক পালন করা, সকলের নিরাপত্তা নিশ্চিত করে যারা নির্বাচন হয় সেটি দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের পাশাপাশি অন্য সংস্থাগুলির পাশাপাশি রাজনৈতিক দলগুলো। ভোট তারা কিন্তু তাদের কাছে চায়।
এবারে নির্বাচনে কারচুপির শঙ্কা নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ হবে। রোববার রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সার্বিক প্রস্তুতি শেষ করেছে বলেও জানান উপদেষ্টা। কারচুপির কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা হেল্প করবেন, কোথাও যদি কোনো রকম কারচুপি হয় সাথে সাথে জানাবেন, আমরা সাথে সাথে অ্যাকশন নেব। খুব শান্তিপূর্ণভাবে সুষ্ঠু পরিবেশে এবং একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে এবং একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে। বর্ডার বেল এলাকা যেগুলি রয়ে গেছে, এই জন্য ওখানে প্রচুর সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। আপনারা জানেন 8 কিলোমিটারের ভিতরে সাধারণত সেনাবাহিনী যায় না। আমরা যদি ওরকম প্রয়োজন পড়ে সেনাবাহিনী ওই জায়গায় যাবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরের অপেক্ষায় থাকা বাণিজ্য চুক্তি অনুযায়ী বাংলাদেশের সঙ্গে শুল্ক আরও কমবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রোববার দুপুরে সচিবালয়ের সমসাময়িক ইস্যুতে ব্রিফিংয়ে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় 1 লাখ কোটি টাকার পণ্য রফতানি করছে বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ বাজার ধরে রাখার সহ সম্পর্ক জোরদারে বোয়িং কোম্পানি থেকে 25টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উড়োজাহাজ কিনতে ব্যয় হবে আনুমানিক 30 থেকে 35 হাজার কোটি টাকা। আমরা 19টা প্লেন আমাদের আছে, ইনফ্যাক্ট আমাদের প্লেন আছে 14টা। বাকি প্লেনগুলো ফ্লাইয়েবল না। আমাদের যে নেটওয়ার্ক এবং আমাদের যে বিমানের মাস্টার প্ল্যান, সেখানে আমরা বলছি 2035 সাল নাগাদ আমাদের 47টা প্লেনের দরকার। আমরা যে চুক্তি বোয়িংয়ের সাথে করতে যাচ্ছি, এটা 2035 সাল নাগাদ মাত্র 14টা প্লেন নিয়ে কথা বলছি। এবং এই প্লেন ক্রয় প্রস্তাব বোয়িং এবং এয়ারবাসকে একসাথে বিশ্লেষণ করে ইকোনমিক ফিজিবিলিটি করে একটা প্রস্তাবনা পাঠানো হয়। চট্টগ্রাম বন্দরের ইজারা নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এখনই চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বন্দর সচল রাখতে সরকার হার্ডলাইনে রয়েছে বলেও জানান তিনি। সচিবালয়ে এক অনুষ্ঠানে উপদেষ্টার অভিযোগ, 18 কোটি মানুষকে জিম্মি করতেই ধর্মঘট করছেন শ্রমিক কর্মচারীরা। এদিকে আন্দোলনকারীরা রাষ্ট্র জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সুমন কুমার দেকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। 4 দফা দাবিতে রোববার সকাল 8টায় চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘট শুরু করেন শ্রমিক কর্মচারীরা। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকা এই ধর্মঘটে বন্দরের জেটি ও বহির্নোঙর কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়েছে। বন্দরের মূল জেটিতে ও বহির্নোঙরে থাকা অর্ধশতাধিক জাহাজে পণ্য খালাস হচ্ছে না। আন্দোলনকারীরা রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান SM মনিরুজ্জামান। বন্দরকে হাইজ্যাক করে নিয়ে জনগণকে জিম্মি করে এই ধরনের কার্যকলাপে কিছু বিপদগামী কর্মচারীরা তারা এই পথ বেছে নিয়েছে। আমাদের আনুগত্য থাকবে রাষ্ট্রের প্রতি, আমাদের সংবিধানের প্রতি। এখন সেটা না থেকে কেউ যদি বিপদগামী পথ বেছে নিয়ে অন্য কোথাও গিয়ে তাদের আনুগত্য প্রকাশ করে, এটা তো আমি বলবো যে এটা সম্পূর্ণ কর্মকর্তাদের যেই আচরণবিধি একটা দেওয়া হয়েছে অর্ডিন্যান্স গত বছর জুলাই মাসে, সেটার সম্পূর্ণ ব্যত্যয়। যারা এগুলো নিচ্ছে তারা তো রাষ্ট্রের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। চট্টগ্রাম বন্দরে ধর্মঘট নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌপরিবহন উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দরকে জিম্মি রাখার চেষ্টা করছে কিছু লোক। বন্দর সচল রাখতে সরকার হার্ডলাইনে আছে। তারা পুরো পোর্টকে জিম্মি রাখার চেষ্টা করছে কতিপয় লোক। মাঝখানে এখানে রোজা আর কয়েকদিন পরে 18 কোটি মানুষকে তারা জিম্মা রাখছে। এটা চলতে দেওয়া যায় না। দেয়ারফর দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু গো ইন হার্ড লাইন। এম সাখাওয়াত হোসেন বলেন, আপাতত ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে যাচ্ছে না সরকার। ডিপি ওয়ার্ল্ডের ব্যাপারে এখনো চলমান এবং একটা চিঠি ডিপি ওয়ার্ল্ড প্রধান উপদেষ্টাকে দিয়েছেন, যে মেসেজটা আমি পেয়েছি, যে তারা আরও সময় চায়। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। শতাধিক গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হকের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় এই সাক্ষ্য গ্রহণ। এতে প্রথম সাক্ষ্য দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া। গত 14 জানুয়ারি জিয়াউল হাসানের বিরুদ্ধে 3টি সুনির্দিষ্ট অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। তার সাক্ষ্যের মধ্য দিয়ে কিন্তু এটা বলার চেষ্টা করেছেন যে কিভাবে ডিজিএফআইকে দিয়ে তারিক সিদ্দিকীরা একটা ডিফ্যাক্টো কমান্ড স্ট্রাকচার তৈরি করেছিলেন এবং তারা অপরাধমূলক কাজ করতেন, রাজনীতি নিয়ন্ত্রণ করতেন, দুর্নীতির মধ্যে নিজেদেরকে লিপ্ত করতেন। এই যে নেক্সাস, অপরাধের নেক্সাস, সেটা যে শেখ হাসিনা, তারিক সিদ্দিকী, জিয়াউল হাসান গং এটা করেছেন,
সেই বিষয়টি তিনি সুস্পষ্ট করার চেষ্টা করেছেন। তিনি যে পদে ছিলেন সেনাবাহিনীর প্রধান হিসাবে তার এগুলো জানার কথা, তিনি এগুলো জেনেছেন তার সোর্স থেকে, তার অফিসিয়াল ক্যাপাসিটির কারণে। সেই কারণে তার এই সাক্ষ্য এই মামলার জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। 12 ফেব্রুয়ারিতে দেশ পুনর্গঠন ও ভাগ্য বদলানোর নির্বাচন, মিরপুরের জনসভায় তারেক রহমান। অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতের অঙ্গীকার। দুর্নীতি করলে প্রধানমন্ত্রীকেও বিচারের আওতায় আনার ঘোষণা জামায়াত আমিরের, ক্ষমতায় গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠার ঘোষণা। দেশ থেকে অনিয়ম দুর্নীতির মূলোৎপাটনের প্রতিশ্রুতি নাহিদের, ইসলামী আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবং একদিন বাদে শেষ হচ্ছে ভোটের প্রচারণা, দম ফেলার ফুসরত নেই প্রার্থীদের। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর দেখতে চায় কানাডা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।